বাংলাদেশে আমরা সরকার প্রধান হিসেবে কাদেরকে দেখেছি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে চারজন মানুষকে আমরা ধারাবাহিকভাবে, তারপরে আবার হোসাইন মোহাম্মদ এরশাদ, এই পাঁচজন মানুষকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে দেখেছি। এই সরকার প্রধানের পাশাপাশি আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি 91-তে, দেখেছি 96-তে, 2001-এ, 2006-এ এবং এইবার 2024-এ। এখন যদি আপনারা দেখেন, জাস্টিস হাবিবুর রহমান এবং 2006 সালে ফখরুদ্দিন আহমেদ এবং 91 সালে জাস্টিস শাহাবুদ্দিন, 2001 সালে জাস্টিস লতিফুর রহমান। আমি যাদের কথা বলছি, এরা বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব যখন গ্রহণ করেছেন, তাদের কথায়, তাদের চিন্তায় এবং তাদের মননে তাদের ব্যক্তিগত দোষ ত্রুটি থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, তারা বিশ্ব নেতৃত্বের অংশীদার, বিশ্ব নেতা না হতে পারেন, কিন্তু জাতির প্রতি তাদের যে কমিটমেন্ট, মানুষের প্রতি তাদের যে সম্মান, মানুষের প্রতি তাদের যে শ্রদ্ধা এবং বাংলাদেশ সত্যিকার অর্থে ভালো কিছু করুক সেই রকমের যে একটা স্বপ্নিক চিন্তা চেতনা তাদের মধ্যে ছিল, সেটা মানুষের মনে অনুরণিত হয়েছে এবং মানুষ আইন মেনেছে, বিচার মেনেছে, সরকার মেনেছে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে জাতিকে ট্রানজিশন, পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে। আপনি যদি দেখেন 1991 সালে এরশাদের পতনের পর 3 দলীয় বা 4 দলীয় জোটের রূপরেখা অনুসারে যেই 90 দিনের যে সরকার ছিল জাস্টিস শাহাবুদ্দিনের, ওই 90 দিনে চুরি বন্ধ হয়ে গিয়েছিল, খুন হয়নি বললেই চলে, রাহাজানি ছিল না, ডাকাতি ছিল না। তার মানে মানুষ সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে, মানুষ সরকারের প্রতি আস্থাশীল ছিল। কিন্তু এই 81 সাল থেকে 90 সাল পর্যন্ত 9 বছরে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের উপরে বহু নির্যাতন, নিপীড়ন, বড় বড় নেতা নেত্রীদেরকে গৃহবন্দীকরণ সহ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় একাধিকবার গুলিবর্ষণ হয়েছে, যেখানে 7 জন পর্যন্ত লোকও মারা গিয়েছে লালদিঘিতে। সেই রকম অবস্থার পরও দেশকে ভালোবেসে দেশের মানুষ সরকারকে, 91 সরকারকে সমর্থন করেছে, সহযোগিতা করেছে, সাহায্য করেছে। যার কারণে 91-তে 90 দিন পর সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে আর আওয়ামী লীগ বিরোধী দলে থেকেছে। ঠিক তেমনি করে 1996 সালে 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন হলেও এটি 13 দিনের বেশি স্থায়ী হয়নি। পরবর্তীতে আবারও তত্ত্বাবধায়ক সরকার, যিনি জাস্টিস হাবিবুর রহমান, অসংখ্য পুস্তকের লেখক, বাংলা সাহিত্যের একজন ধারক বাহক, বাঙালি সংস্কৃতির প্রতি একনিষ্ঠ চিত্ত মানুষ, তিনি যখন ক্ষমতায় আসলেন, মানুষ তখন হাঁপছে বাঁচল। তিনি সুষ্ঠু একটি নির্বাচন করলেন, ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তার মানে দেখেন, এবারেও ওই হাবিবুর রহমানের সময়ও কোনো রক্তপাত হয়নি, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়নি, রাষ্ট্রে এনার্কি তৈরি হয়নি, হত্যা, খুন, গুম, লুট, রাহাজানি এগুলো কিছুই ছিল না। তারপরে 2001 সালেও জাস্টিস লতিফুর রহমান যখন ক্ষমতা গ্রহণ করে, তখনও 90 দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নির্বাচন করেছেন, যে নির্বাচনে 4 দলীয় জোট জয়ী হয়েছে, আওয়ামী লীগ পরাজিত হয়েছে। তখনও ওই 4 দলীয় জোট ক্ষমতা আসার আগে হত্যা, লুণ্ঠন, রাহাজানি, খুন এইসব কিন্তু সমাজে ছিল না, এনার্কি সমাজে ছিল না। কেন ছিল না? কারণ যিনি ক্ষমতায় দায়িত্বে ছিলেন, তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন, সমাজকে, রাষ্ট্রকে, মানুষকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তার একটা ভিশন ছিল। তিনি ব্যক্তিগতভাবে ক্ষমতা পেয়ে লাভবান হওয়ার চেষ্টা করেননি। তারপর আসলেন 2006 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন, সেটি একটি বিতর্কিত সরকার, কিন্তু সেই বিতর্কিত সরকারের আমলেও প্রথম দিকে আওয়ামী লীগ এবং বিএনপির বড় বড় নেতাকে জেল, জুলুম, হুলিয়া দিলেও পরবর্তীতে তারা বুঝেছে এই দেশ, এই মানুষ 2 ভাগে বিভক্ত, একটা আওয়ামী শিবিরে, একটা বিএনপি শিবিরে। যেদিকেই আপনি অত্যাচার করেন
সেদিক থেকে রিপার্কেশন আসবে। তখন তারা পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে 2008 সালের ডিসেম্বর মাসে সেই নির্বাচনটি সম্পন্ন হয় এবং নির্বাচিত সরকারের কাছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারা ক্ষমতা হস্তান্তর করে তাদের জায়গায় চলে যায়। এই যে ইতিহাসটা বললাম, তারপর আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে দাবি আছে এবং এর জন্য আওয়ামী লীগ যেমন দায়ী, বিএনপিরও দায় আছে। কারণ 14 সালে তারা নির্বাচনে যায়নি, 18 সালে আমিন নির্বাচন, 2024 সালের নির্বাচন তো আমরা দেখলামই। তো এরপর যখন শেখ হাসিনা সরকারের পতন হয় 2024 সালে, তখন আসলেন ডক্টর ইউনূস। তিনি কিন্তু এর আগে যারা এসছেন, শাহাবুদ্দিন, জাস্টিস হাবিবুর রহমান, জাস্টিস লতিফুর রহমান, এদের মতো চুনুপুটি লোক না, ওদের মতো সাধারণ মানুষ না। উনি বিশ্ব মানব, বিশ্ব দেবতা। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত। তার চোখ অনেক বড়, মন অনেক বড়, দিল অনেক বড়। তিনি অনেক বড় মানুষ। পুরো পৃথিবীকে তিনি তার পকেটে, 2 পকেটে নিয়ে চলাফেরা করেন। তো মানুষ ভেবেছিল এবার বুঝি বাংলাদেশের ভাগ্য আকাশ ছুঁয়ে যাবে, অর্থাৎ এখন বাংলাদেশে কোনো গরিব থাকবে না। কারণ নোবেল পাওয়ার লোক এখন আমাদেরকে চালায়, বিশ্ব লোক, তার কথায় বিশ্বের বড় বড় নেতারা উঠে এবং বসে, বাঘে এবং মহিষে এক ঘাটে জল খায়। তিনি এসে বললেন যে আমি বাংলাদেশ, বিভক্ত বাংলাদেশকে একতাবদ্ধ করে ফেলবো, অর্থাৎ সকল মানুষকে বাংলাদেশের, তিনি যে ডিভিশন তৈরি হয়েছে, যে মানুষের মধ্যে দ্বিদলীয়, ত্রিদলীয় বা চতুর্দলীয় যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে, সেটা থেকে মানুষকে বের করে নিয়ে আসবেন, মানুষকে মুক্ত করে নিয়ে আসবেন। তার মানে একতাবদ্ধ হয়ে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, দারিদ্র্য দূরীকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, জব সৃষ্টি, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, সমাজে শিক্ষার উন্নয়ন, সেবার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন করে তিনি দেশকে সামনের দিকে নিয়ে যাবেন। যারা অন্যায় করেছে, যারা জুলুম করেছে, তাদের বিচার করবেন, বিচার করে খুন হলে ফাঁসি দিবেন, জেল দিবেন, জুলুম দিবেন, কিন্তু তিনি বিচারটা করবেন আর 18 মাসের ভেতরে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। এই সুষ্ঠু নির্বাচনের যে লক্ষণ আজকে কি আপনারা দেখতে পাচ্ছেন? এখন আমি আপনাদেরকে যে কয়জন নেতার কথা বললাম, বাংলাদেশের যে 4 জন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যারা নির্বাচিত হয়েছেন, 5 জন ধারাবাহিকভাবে, 2 জন পুরুষ, 2 জন মহিলা, 4 জন আসলে। এই 4 জন আর আরো 4 জন তত্ত্বাবধায়ক। এই 8 জন মানুষ, তাদের যে চরিত্র, তাদের যে নৈতিকতা, তাদের যে নিষ্ঠা, তাদের যে ধর্মপরায়ণতা, এগুলো কিন্তু সমাজের মানুষের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে এটা প্রভাব ফেলেছে। যার কারণে কি হয়েছে, সমাজ কিন্তু একটা জায়গায় স্থির হয়ে থাকেনি, গতিশীল ছিল। এখন ডক্টর ইউনূস কি? তিনি তো বললাম বিশ্ব নেতা। তিনি কি সত্যবাদী? তিনি কি মুনাফেক নাকি মুনাফেক না? উনি মুখে যা বলেন তাকে বিশ্বাস, অন্তরে ধারণ করেন? তিনি যা বলেন তাকে সত্য বলেন? তিনি কি যে ওয়াদা দেন সে ওয়াদা কি ভঙ্গ করেন নাকি পালন করেন? অর্থাৎ কোরআনে পাকে আল্লাহ বলেছেন জাহান্নামের নিম্ন স্তর হচ্ছে মুনাফেকের জন্য। আর মুনাফেকের চিহ্ন থাকবে 3টি। প্রথম চিহ্ন, তারা যে কথা বলবে মিথ্যা বলবে, যে ওয়াদা দেবে সে ওয়াদা ভঙ্গ করবে, এবং মুখে যা বলবে অন্তরে সেটা তারা বিশ্বাস করবে না। এখন আমি প্রমাণ দিয়ে আজকে বোঝাবো ডক্টর ইউনূস আজকের যে রাষ্ট্র যিনি দখল করে বসে আছেন সরকার প্রধান হিসেবে, তিনি একজন মুনাফেক এবং তার জন্য জাহান্নামের ড্যাক। কেন আমি বলছি? আমার কথা তো এমনি এমনি বললে হবে না, আপনারাও সেটা মনে করেন কিনা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, তিনি যা বলবেন মিথ্যা বলবেন। দেখেন, উনি আমেরিকায় গেলেন, আমেরিকায় গিয়ে মাহফুজকে পরিচয় করে দিলেন কি হিসেবে? বাংলাদেশের যে 24শে আন্দোলন হলো, এই আন্দোলনের, এই সংগ্রামের, এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে। এবং তিনি বললেন এই আন্দোলনটি একটি মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতে হয়েছে। কার কি দায়িত্ব, কে কোথায় দায়িত্ব পালন করবে, মানে মেটিকুলাস শব্দটা বললেই আপনি বুঝে গেলেন যে এটা সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত এবং সুস্থিরভাবে এই আন্দোলনটি পরিচালিত হয়েছে। তারপর অনেক কথা হলো, সমালোচনা হলো। তারপর 2 মাস পরে উনি
সুইজারল্যান্ডের দাভোসে আবার গেলেন। সেখানে অর্থনৈতিক একটি সামিটে তিনি বললেন যে বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি কোনো পরিকল্পিত আন্দোলন ছিল না, এর কোনো নেতা ছিল না, এর কোনো মাস্টার মাইন্ড ছিল না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, তিনি আমেরিকায় গিয়ে বললেন মেটিকুলাসলি ডিজাইনের অংশ, আর আমেরিকা থেকে ডাভোসে আসতে আসতে উনি বললেন যে না, এটা কোনো প্ল্যান ছিল না, পরিকল্পনা ছিল না, এটার কোনো মাস্টার মাইন্ডও ছিল না। তার মানে উনি যেটা বলেছিলেন এখানে আসতে আসতে সেটা কি হলো, তিনি মুখে যা বললেন এখানে এসে সেটা অস্বীকার করলেন। তার মানে তিনি মিথ্যা বললেন। আমেরিকাতে যেটা বললেন সুইজারল্যান্ডে আসা তার উল্টা বলে তিনি সেটা মিথ্যা যে বলেছেন সেটা প্রমাণ করলেন। তাহলে মুনাফিকের প্রথম লক্ষণটা তো এখানে পাওয়া গেল। দ্বিতীয় লক্ষণটাতে আসেন, তিনি বললেন আমি এসছি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য, অর্থাৎ এই বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাবে। সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, যুব সমাজ, তরুণ সমাজ এবং আমাদের বয়স্ক মানুষ সবাই কাঁধে কাঁধে মিলিয়ে এই সমাজকে, এই দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। কিন্তু আমরা কি দেখলাম, তিনি এসে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাংলাদেশ আওয়ামী লীগ, যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এবং মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, এবং আওয়ামী লীগের নেতৃত্বেই এই মহান মুক্তিযুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল, সেই দলটির সমস্ত কার্যক্রমকে কি করলেন, ব্যান করলেন, ক্রিমিনালাইজ করলেন। তাহলে উনি যে বললেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, পকেটে ডান পকেটে নোবেল, বাম পকেটে অর্থনীতিবিদের বড় বড় তকমা, তিনি যে কথাটি মুখে বলেছিলেন ক্ষমতা নিয়ে যে ঐক্য করতে চাই, এই কাজটির মাধ্যমে তিনি অনৈক্য সৃষ্টি করলেন। তার মানে তিনি মুখে যা বলেন অন্তরে সেটা ধারণ করেন না। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ব্যক্তিটি মুনাফিকের দ্বিতীয় চিহ্নটিও বহন করেন। তারপরে আসেন 3 নম্বরটা কি, প্রথমটা তো বললাম যা বলেন মিথ্যা বলেন, আর 2 নম্বরটা বললাম তিনি যা মুখে বলেন অন্তরে সেটা বিশ্বাস করেন না। 3 নম্বরটি হচ্ছে তিনি যে ওয়াদা দিবেন সে ওয়াদা তিনি খেলাপ করবেন। তিনি জাতিকে ওয়াদা দিয়েছেন যে আগের শেখ হাসিনার সরকারের আমলে বা বিএনপি সরকারের আমলে বা এরশাদ সরকারের আমলে পুলিশ, আর্মি, বিডিআর নিরীহ জনতার উপরে গুলি চালিয়েছে। এখন থেকে তিনি বলেছেন, এখন থেকে অর্থাৎ তিনি যখন ক্ষমতা নিয়েছেন এখন থেকে বাংলাদেশে পুলিশ, আর্মি, বিডিআর জনতার উপরে আর কোনো গুলি চালাবে না। কথাটি কিন্তু একদম, আপনি একটু ভিডিও দেখেন উনি যে কথাটি বলেছেন সাংবাদিকদেরকে, সেটি কিন্তু এখন অনলাইনে পাওয়া যায়। তার মানে পুলিশ আর গুলি চালাবে না। কার উপরে? জনতার উপরে। এখন গোপালগঞ্জে এনসিপির একজন লোকও কি আহত হয়েছে, নিহত হয়েছে, পুলিশের কোনো সদস্য কি নিহত হয়েছে, আর্মির কোনো সদস্য কি নিহত হয়েছে? তারা কি কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, কারো বাড়ি এগুলোতে আক্রমণ করেছে? করেনি। তারা শুধুমাত্র এনসিপির গুন্ডারা যখন মুজিববাদ, মুর্দাবাদ বলে ঘোষণা দিয়েছে, বঙ্গবন্ধুর মাজার ভাঙার জন্য আগে থেকে তারা যেমন প্ল্যান করেছে তাদের বিদেশি দোসরকে দিয়ে, তখন এই দেশের মানুষ, গোপালগঞ্জের মানুষ তাদের ভালোবাসা দেখানোর জন্য মাঠে এসছে। সেই মানুষ যখন আর্মির কাঁদানো গ্যাস দেখে, পুলিশের কাঁদানো গ্যাসের আঘাত পেয়েছে, তারা পালিয়ে যাচ্ছিল, পিছন থেকে টার্গেট করে করে গুলি করেছে। এই গুলি করে মানুষকে হত্যা করেছে। 7 জন লোক এই পর্যন্ত নিহত হয়েছেন, আরো 14 জন মানুষ কাতরাচ্ছেন, যাদের জীবনও শঙ্কায়। তাহলে 6 মাস আগে যিনি বলেছেন যে পুলিশ, আর্মি, বিডিআর আর জনগণের উপরে আক্রমণ করবে না, 6 মাস যেতে যেতে তার সে ওয়াদাটি ভঙ্গ হয়েছে। জাতিকে যে ওয়াদা করেছেন সেটি ভঙ্গ করেছেন। তাহলে একটা মানুষের মধ্যে যে 3টি বদগুণ থাকলে বা দোষ থাকলে, 3টি বৈশিষ্ট্য থাকলে একজন মানুষ মুনাফিক হতে পারেন, সেই 3টি আমি দেখিয়ে দিলাম। প্রথমটি হচ্ছে
তিনি মুখে যেটা বলেছেন দাভোসে গিয়ে, আবার যেটা আমেরিকাতে গিয়ে জাতিসংঘে গিয়ে যে কথাটি বলেছেন যে মাস্টার মাইন্ড এবং মেটিকুলাসলি ডিজাইন আন্দোলন, দাভোসে এসে সেটা অস্বীকার করলেন, মানে মিথ্যা হয়ে গেল কথাটা। তারপরে দ্বিতীয় যেটা তিনি বললেন জাতিকে ঐক্য করবেন, জাতিকে ঐক্য না করে আওয়ামী লীগকে ব্যান করলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ব্যান করলেন, বিভিন্ন জায়গায় তার ল্যাংটা বাহিনী দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অফিস পোড়াইলেন, 47 জন মন্ত্রীর বাড়িতে বুলডেজার পাঠাইলেন। তার মানে হচ্ছে জাতিকে বিভক্ত করার জন্য, আওয়ামী লীগ এবং নন আওয়ামী লীগ এই বিভক্তিটা করার জন্য, এবং তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে কর্ণাট করে দিলেন। মুক্তিযোদ্ধাদের মুখে আপনি হাহাকার শুনেছেন। তার মানে জাতিকে আবার বিভক্ত করলেন। তার মানে উনি মুখে যেটা বলছিলেন যে ঐক্য করবেন, সেটা না করে অনৈক্য সৃষ্টি করলেন। তার মানে মুখে যা বলছেন অন্তরে সেটা ধারণ করেননি। আর 3 নম্বরে তিনি বলেছেন আর গুলি করবেন না, পুলিশ আর্মি পিডিআর জনতার উপরে গুলি করবে না। সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনায় সেটাও তিনি মিথ্যা প্রমাণ করলেন, অর্থাৎ যা বললেন সে ওয়াদা তিনি ভঙ্গ করলেন। তাহলে এই 3টি গুণ থাকার কারণে ডক্টর ইউনূস একজন মুনাফেক। একজন মুনাফেক মানে হচ্ছে মানে দারকিলে মিনান নার, মানে আপনাকে যে জাহান্নামের যে সবচাইতে ডেক যেটা তলা, সেই তলায় যাদেরকে রাখবে ডক্টর ইউনূস হচ্ছে তাদের একজন। যারা ধর্মে বিশ্বাস করেন একটু কোরআনটা খুলে দেখেন, আমি যে বর্ণনাটি দিলাম, যেই ব্যাখ্যাটি দিলাম, এটার সাথে ডক্টর ইউনূসের চরিত্র মিলে কিনা। তাহলে একটা রাষ্ট্রে যখন একজন মুনাফেক যখন ক্ষমতায় থাকে, একজন মুনাফেক যখন রাষ্ট্রের দায়িত্বে থাকে, সে রাষ্ট্রকে কোথায় নিয়ে যাবে, রাষ্ট্রের জনগণকে কোথায় নিয়ে যাবে, অর্থনীতিকে কোথায় নিয়ে যাবে, সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। তাই বলছি, এই মুনাফেক যতদিন বাঙালির মাথার উপরে আছে, বাংলাদেশের মাথার উপরে আছে, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে আছে, ততদিন পর্যন্ত বাঙালি কিন্তু পথের দিশা পাবে না। সমাজে বিশৃঙ্খলা হবে, ধর্ষণ বেড়ে যাবে, খুনাখুনি বেড়ে যাবে, চুরি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে। তাহলে আপনারা কি সেই চিহ্নটা দেখতে পাচ্ছেন না? একজন মুনাফেক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন রাষ্ট্রেরও চরিত্র থাকে না, মানুষও তার চরিত্র হারায়। এই চরিত্রহীন রাষ্ট্র, এই চরিত্রহীন সমাজ, এই চরিত্রহীন জনগোষ্ঠী একটা সময়ে এসে নিজেদের মধ্যে আত্মকলহে লিপ্ত হয়। সেই আত্মকলহ যদি চরম পর্যায়ে যায় তাহলে সেটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়। আর একবার যদি কোনো সমাজে, আমাদের মতো ডেন্সলি পপুলেটেড কোনো কান্ট্রিতে, কোনো সমাজে যদি এই রকম কোনো একটি ঘটনা ঘটে, তাহলে সেটি কিন্তু 1, 2, 5 বছর নয়, 10 বছরও সেটা বন্ধ হয় না। আপনারা জানেন আফগানিস্তানে এখন তালেবান সরকার, আপনি গত 40 বছর ইতিহাস দেখেন, কখনো গুলবুদ্দিন হেকমতিয়া, কখনো আহমেদ শাহ মাসুদ, এইরকম কখনো মোল্লা ওমর, মোল্লা তমক, মোল্লা ওমক, এইরকম ভাবে অসংখ্য গ্রুপে, দলে, উপদলে বিভক্ত হয়ে দেশটাকে তামা করে ফেলছে। সেই দেশটি আজকে সংগ্রাম করছে তালেবানদের নেতৃত্বে উন্নত হওয়ার। এখন দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচাইতে কম মাথাপিছু আয়ের দেশ হচ্ছে আফগানিস্তান। তাদের মাথাপিছু আয় $600 মাত্র। এই $600 মাত্র অর্থনৈতিক আয় দিয়ে জীবন চলছে। দুবেলা খায়, একবেলা না খেয়ে থাকে। আর যাদের তাও খারাপ অবস্থা, তারা একবেলা খায়, 2 বেলা কোনো রকম নাস্তা করে। সেই দেশ, যেই দেশে এখনো স্কুলে ক্লাস 5-এর উপরে কোনো নারীর পড়ার কোনো সুযোগ নেই, কোনো নারী প্রকাশ্যে কোনো চাকরি করতে পারে না, গোপনে যদি করে সেটা আলাদা কথা। তার মানেটা কি দাঁড়াচ্ছে? একটা সমাজকে ধ্বংসের জন্য যা যা দরকার সেটা আফগানিস্তানে আছে। সেই আফগানিস্তানের মডেল আমাদের দেশের আর এক মোল্লা সাম্প্রতিক খালেদ মহিউদ্দিন, তাকে জিজ্ঞেস করলো আপনি কোন ধরনের শাসন চান ইসলামী শাসনের মধ্যে? তিনি বললেন আফগানিস্তান মডেলের। এই আফগানিস্তান মডেলের শাসন ব্যবস্থা কখন আসবে? যখন এই ডক্টর ইউনূসের মতো একজন মুনাফেক একটি রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তখন আস্তে আস্তে এই সমাজটি আফগানের মতো ভঙ্গুর, মধ্যযুগীয়, বর্বর সমাজ ব্যবস্থার দিকে ফিরে যাবে। এবং আমার মনে হয়
ডক্টর ইউনূস বাংলাদেশ সেদিকেই নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। কারণ সেদিকে যদি নিয়ে যাওয়া যায়, জাতিসংঘের একটি অফিস কিন্তু ঢাকাতে হয়েছে। এই অফিসটি হওয়ার পিছনে একটি বিশেষ কারণ আছে। সেই বিশেষ কারণটি হচ্ছে এই অফিসের যে সরঞ্জামাদি, মালপত্র, প্রমাণ, ডকুমেন্টেশন যা কিছু বাংলাদেশে ঢুকবে, এটার বিরুদ্ধে বাংলাদেশ কোনো পরীক্ষা করতে পারবে না, এটার বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না। অর্থাৎ এখন এটা দিয়ে তারা যদি বার্মাকে নিয়ন্ত্রণ করার জন্য, বার্মাকে বাক করার জন্য যদি এই পথটা ব্যবহার করা শুরু করে, তাহলে আমার আপনার আর কিছুই করার থাকবে না। বাংলাদেশটাকে প্রথমে আফগানিস্তান বানাবে, বানিয়ে পরবর্তীতে আমেরিকার মতো দস্যুদেরকে দিয়ে এই বাংলাদেশে জঙ্গিবাদ বলে হামলা চালিয়ে এই দেশটিকে শেষ করে দিবে এবং এই দেশের জমিন, আসমান, সমুদ্র দখল করে নেবে আমেরিকার মতো নব্যবেনিয়ারা। আসুন প্রতিরোধ করি, আসুন প্রতিবাদ করি, আসুন সুষ্ঠু বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের যে স্পিরিট, এইম আমাদের ছিল, সেই এইম অ্যান্ড স্পিরিটকে সম্বল করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূসের মতো মুনাফিকদেরকে আমরা প্রতিহত করি।